গুড মর্নিং স্টুডেন্টস। এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস। তোমরা সবাই জানো আইটিস মিনস ইনফ্লামেশন। তাহলে কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশন হয় তাকে আমরা গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলছি। ওকে, তাহলে কি inflammation of the mucosa of digestive tract, mainly in the stomach and intestine. Acute gastroenteritis is defined as sudden diarrhea accompanied by nausea, vomiting and abdominal cramping. Clear তো? কিছু ব্যাকটেরিয়া আছে এই গ্যাস্ট্রোএন্টেরাইটিসের জন্য রেসপন্সিবল। কি নামগুলো তোমরা ভিডিও পজ করে প্রোনাউন্স করো প্লিজ। কম্পাইলোব্যাক্টার জেজুরি, এন্টামিবা হিস্টোলাইটিকা, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, ক্রিপ্টোস্পোরিডিয়াম, এস্চেরিকিয়া কোলি, সিজেলা। স্পেলিং খুব ইম্পর্টেন্ট। রোটাভাইরাস, এটা সাধারণত ইনফ্যান্ট এবং ইয়ং চিলড্রেনের ক্ষেত্রে রোটাভাইরাস রিলেটেড ডায়রিয়াটা আমরা দেখতে পাই। এছাড়া জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া, এন্টামিবা হিস্টোলাইটিকা এরাও ডায়রিয়া ঘটাতে পারে। মোটামুটি প্যাথোফিজিওলজি বলতে তাহলে কি বোঝায়? কোনো আনহাইজেনিক ফুড বা পয়জনাস কোনো ফুড কেউ যদি ইনজেস্ট করে তাহলে কি হবে? বডিতে ইনজেস্ট করার পর ইনফ্ল্যামেটরি রিয়াকশান হবে। ইনফ্ল্যামেটরি রিয়াকশানটা কোথায় হবে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে মিউকোজাল ওয়াল আছে সেখানে। তার ফলে কি হবে? একটা ইনজুরি মিউকোজাল ওয়ালে দেখতে পেলাম। তার ফলে যে বাউল মুভমেন্ট ছিল সেটা ডিস্টার্বড হবে। এটাকেই আমরা গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলছি। সাইন সিমটম বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ছবিগুলো দেখো তাহলেও অন্তত কিছুটা মাথায় থাকবে বা মনে থাকবে। ডায়রিয়া, ভমিটিং, ক্র্যাম্পিং পেন, হেডেক, ফিভার, মাসেল পেন, ব্লাডি স্টুল, ডিহাইড্রেশন, স্কিন টার্গার, পুওর malnutrition in chronic state। তাহলে আমি কি করলে আমি ডায়াগনোসিস করতে পারবো যে এটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস? স্টুল কালচার, তাহলে সেখানে আমি প্যাথোজেনটাকে আইসোলেট করতে পারবো, জানতে পারবো স্টুলের কালার, কনসিস্টেন্সি আর স্টুল ফর অকাল ব্লাড। এছাড়া যদি ব্লাড টেস্ট করতে হয় তাতে কি এলএফটি, এগুলোর ফুল ফর্ম লেখো। এলএফটি, এএফপি, সিইএ মিনিং কি? আজকের যে সমস্ত টাস্ক দেওয়া হচ্ছে তার উত্তর লিখবে পায়েল মধুমিতা, লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি এক্ষুনি চেক করব। এছাড়া ইলেকট্রোলাইটস আর স্কিন টার্গার 2 আওয়ারলি করে আমাদেরকে চেক করতে হবে। মেডিকেল ম্যানেজমেন্ট, ওআরএস সলিউশন বা ওরাল রিহাইড্রেশন সলিউশন। রিহাইড্রেশন কথাটার মধ্যেই বুঝতে পারছো হাইড্রেশন লেভেলটা লস করেছে পেশেন্ট বা পারসন, তো সেই জন্য আমাদেরকে হাইড্রেট করতে হবে। আবার এই হাইড্রেশনের যে কম্পোনেন্টগুলো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, গ্লুকোজ অ্যানহাইড্রোজ, এই পার্সেন্টেজ বা অ্যামাউন্টগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভ কোশ্চেনে আসে যে কোনটা কত গ্রাম আছে, এটা একটু ভালো করে দেখে নাও। মেডিকেল ম্যানেজমেন্ট এর মধ্যে কি আছে? অ্যান্টিএমেটিক। এতদিনে তোমরা এটুকু বুঝে গেছো অ্যান্টিএমেটিক মানে কোন কোন ড্রাগকে বোঝানো হচ্ছে। অ্যান্টিবায়োটিক,
অ্যান্টিমোটিলিটি এজেন্টস, এগুলো সবই তোমরা ওয়ার্ডে দেখেছো বা দেখবেও। ডায়েটারি ম্যানেজমেন্ট, এখানে কি হাই ইন সুগার যে ডায়েটগুলো আছে বা ফুডগুলো, সেগুলো সাধারণত আমরা অ্যাভয়েড করতে বলবো। ফ্র্যাগমেন্টেড মিল্ক প্রোডাক্টস, জিঙ্ক সাপ্লিমেন্টেশন, এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। মিল্ক প্রোডাক্টটাকে আমাদেরকে যেমন দই দেয়া যেতে পারে, আর জিঙ্ক সাপ্লিমেন্টেশন। নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে ডায়রিয়া, পেন ম্যানেজমেন্ট, ফ্লুইড ভলিউম ম্যানেজমেন্ট, আর কিছু সেলফ কেয়ার ডেফিসিট হয় সেগুলোকে ম্যানেজ করে দিতে হবে। তোমরা নার্সিং কেয়ার এর লিখছো বলে, নার্সিং ডায়াগনোসিস লিখছো বলে এখানে আর ডিটেলসে কিছু বলা হলো না। অ্যাসেসমেন্ট, একটা ডায়রিয়া পেশেন্টকে কি আমরা অ্যাসেস করতে পারি? বাউল সাউন্ড, দ্যাট ইজ IPS, ফুল ফর্ম লেখো। পুয়ার স্কিন টার্গার, dry lips and oral mucosa, pain, stomach cramping, restlessness, range of motion limitation, nausea, vomiting, loose watery stool, patient history দেবে, fever, weakness, nervousness, low hemoglobin and hematocrit। তোমরা ওয়ার্ডে এরকম ওয়ার্ড দেখতে পাবে, তোমরা কখনো এই ওয়ার্ড লিখবে না, তোমরা হিমোগ্লোবিন লিখবে, হেমাটোক্রিট লিখবে। নার্সিং ডায়াগনোসিস, তাহলে কি হতে পারে মোটামুটি তোমরা আইডিয়া করে ফেলেছো, একবার দেখে নিই। জাস্ট ভিডিওটা পজ করে পড়ে নাও। তাহলে আমরা ডায়রিয়াকে কি করে প্রিভেন্ট করতে পারবো? সিম্পল হ্যান্ড ওয়াশিং প্রসিডিওর, পরিষ্কার জল খাওয়া, ভেজিটেবলকে ঠিকভাবে ইউজ করা, রান্নার আগে ভালো করে ধুয়ে খাওয়া, যদি দরকার হয় তাহলে পিল অফ করে খাওয়া, মোটামুটি এগুলো। ছবিটা দেখে কি চিনতে পারছো? আচ্ছা, যাই হোক, দেখি তাহলে আমরা এগোই, এটা কি দেখাচ্ছে বা কি বলতে চাইছে একটু দেখে নিই। এনার নাম হচ্ছে চার্লস ম্যাকবার্নি। ইনি ফার্স্ট রাইট ইলিয়াক ফসাতে যে টেন্ডারনেস হয় সেটা একমাত্র অ্যাপেন্ডিসাইটিসের জন্য ইনি প্রুফ করেছিলেন, তাই ওনার নামে আমরা ম্যাকবার্নিস পয়েন্ট বলে থাকি। দেখো ছবিটা কেমন হয়। অ্যাপেন্ডিক্স ছবিটা প্রথম ছবিতে দেখেছো, দরকার হলে ভিডিও আবার ব্যাকে গিয়ে দেখে নাও। দেখো এখানে একটা ব্লকেজ তৈরি হয়েছে, যদি ব্লকেজ একটা পাথে আটকে যায় তাহলে কি হবে? তার যে ইনসাইডে কন্টেন্ট সেটা কি হবে? কন্টেন্টটা মিউকাস, আস্তে আস্তে ওখানে ডিস্টেন্ডেড হতে থাকবে, মানে ফুলতে থাকবে। তাহলে এটা একটা সময় গিয়ে যেহেতু অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে তার জন্য ইস্টেমিয়া হবে। আচ্ছা, যাকে টাস্ক দেওয়া হয়েছে ইস্টেমিয়া মিনিং কি লেখো। তাহলে এই যে ইস্টেমিয়া হলো মানে ল্যাক অফ অক্সিজেন হলো, তার ফলে এই সেলগুলো নেক্রোসিস হতে থাকবে। আর এদের যে পারমিয়েবিলিটির কোয়ালিটি ছিল বা স্ট্রেংথেন রাখার, অর্গানটাকে স্ট্রেংথ বজায় রাখার যে ক্যাপাবিলিটি ছিল সেটা আস্তে আস্তে লস করবে, করার ফলে এই যে ছবিটায় দেখ রাপচার করে ফেলেছে। ঠিক আছে, এই যে রাপচার হয়ে গেল। এর হচ্ছে মোটামুটি যদি আনট্রিটেড অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে তাহলে রাপচার করে যায় অনেক সময়। নেক্সট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যাপেন্ডিসাইটিস।
ছবিটা ভালো করে খেয়াল করো, মেইনলি যে চারটে সাইন আমরা লক্ষ্য করব সেগুলো হচ্ছে পয়েন্টিং সাইন, রবসিং সাইন, সোয়া সাইন অ্যান্ড অবটুরেটর সাইন। এই ছবিটা ভালো করে দেখো, এটা দেখলেই মোটামুটি তোমার অ্যাপেন্ডিসাইটিস পড়া হয়ে যাবে। পয়েন্টিং সাইন, পেশেন্টকে যদি তুমি জিজ্ঞেস করো কোথায় ব্যথা করছে, ও জাস্ট রাইট ইলিয়াক ফসা ইঙ্গুইনাল রিজিয়নেই দেখাবে যে এখানে ব্যথা হচ্ছে, তোমাকে পয়েন্ট করে দেবে একদম, যেটা ডিনোটস অ্যাপেন্ডিসাইটিস। রবসিং সাইন, জাস্ট রাইট ইঙ্গুইনাল ফসাতে যে ম্যাকবার্নিস পয়েন্ট, সেখান থেকে জাস্ট উল্টো দিকে যদি আমি প্রেস করি তাহলে ওখানে ব্যথা হচ্ছে বলবে রাইট সাইডে। লেফট সাইডে তুমি কম্প্রেস করলে রাইট সাইডে বলবে ব্যথা হচ্ছে। সোয়াস সাইন, সোয়াস সাইন কি, যদি রাইট লেগটাকে তুমি ব্যাক সাইডে স্ট্রেট করে ব্যাক সাইডে পুশ করতে থাকো তাহলে দেখবে পেশেন্ট পেন কমপ্লেন করবে। অবটুরেটর সাইন, পেশেন্টের রাইট লেগ যদি ফোল্ড করে, এই যেমন ছবিটাতে দেখানো আছে, ফোল্ড করে যদি ওপর দিকে তুলতে চাও তাহলে পেশেন্ট পেন কমপ্লেন করবে। এছাড়া অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোস করার একটা স্কোর আছে, সেটা হচ্ছে মাইগ্রেটরি পেন, অ্যানোরেক্সিয়া, নশিয়া অ্যান্ড ভমিটিং, টেন্ডারনেস ইন রাইট ইলিয়াক ফসা, রিবাউন্ড টেন্ডারনেস, এলিভেটেড টেম্পারেচার, লিউকোসাইটোসিস অ্যান্ড শিফট টু লেফট। এটাকে একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে বলা হয়েছে, এটাকে বলছে ম্যান্ট্রেলস। এই স্কোরের উপর ডিপেন্ড করে স্ট্রংলি প্রেডিক্ট করা হয় যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। যদি 7 বা মোর স্কোর আসে তাহলে বলাই হয় যে এটা অ্যাপেন্ডিসাইটিস। তাহলে দেখো ডায়াগনোসিস কিন্তু উইদাউট এনি ইনভেস্টিগেশন হয়ে গেল। আর 5 থেকে 6-এর মধ্যে যদি থাকে তাহলে মোটামুটি একটা কিছু অ্যাবডোমিনাল কমপ্লেন ভেবে নেওয়া হয়। তো কনফার্ম করার জন্য তখন কি করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। তাহলে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে এগুলো দেখেই নিয়েছো। পেরিয়াম্বিলিক্যাল পেন, পেন লিডস টু রাইট ইঙ্গুইনাল ফসা, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং। যাকে টাস্ক দেওয়া হয়েছে সে এই নোটটা লেখো, হোয়াট ইজ বা হোয়ার ইজ ম্যাকবার্নিস পয়েন্ট। মোটামুটি সাইনগুলো দেখে নিয়েছো, এখানে আবারও ক্লিনিক্যাল ফিচার্স বলে দেওয়া আছে, দেখে নাও। এগুলোকে আমরা টিপিক্যাল ফিচার্স বলতে পারি: ডাল ক্র্যাম্পি সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেন, ম্যালেজ, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, লো গ্রেড ফিভার, ওরসন পেন localized to right inguinal fossa with cough, movement tenderness and systemic symptoms. ছবিটা দেখো, ম্যাকবার্নিস পয়েন্টটা বুঝতে পারবে, এটাকে ডেসক্রাইব করবে যাকে টাস্ক দেওয়া হয়েছে। টাইম কোর্স মানে যদি আনট্রিটেড থাকে, যে ছবিটা তোমরা আগে দেখেছো সেই ছবিটাই এখানে আবারও দেওয়া আছে। যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে, যত বাড়তে থাকবে তত ডিস্টেন্ডেড হবে অ্যাপেন্ডিক্স, নেক্রোসিস অ্যান্ড গ্যাংগ্রিন, দেন রাপচার। ইনভেস্টিগেশন এখানে আমি কিছু দিইনি, মোটামুটি আমরা আইডেন্টিফাই করতে পারবো যদি ম্যান্ট্রেলস ওয়াইজ আমরা দেখতে পারি। এছাড়া যদি 5 থেকে 6 হয় তাহলে আমরা তখন আল্ট্রাসোনোগ্রাফির দিকে এগোবো। ওকে, এটা ভিডিও পজ করে তোমরা যেটুকু মনে আছে সেটুকু লেখো। ম্যানেজমেন্ট, মোটামুটি সার্জিক্যাল ম্যানেজমেন্ট, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপেন্ডিসাইটিস আইডেন্টিফাই করা গেলে
অ্যাপেন্ডিসেক্টমি করাই বেটার, কেননা না হলে আনট্রিটেড থাকলে রাপচার করতে পারে। ঠিক আছে, পোস্ট অপারেটিভ কেয়ার। তাহলে পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যে কি কি আসছে? বেড রেস্ট, অ্যান্টিবায়োটিক টু ট্রিট ইনফেকশন, পেশেন্ট এনপিএমে থাকবে বা এনপিওতে থাকবে, ফুল ফর্ম লিখবে এনপিও, ইন্টারভেনাস ফ্লুইড, আইস ব্যাগ অনেক সময় আমরা দিই পেন রিলিভ করার জন্য। এছাড়া পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যে জেনারেল পোস্ট অপারেটিভ কেয়ার, আর যখনই পেরিস্টালসিস স্টার্ট হয়ে যাবে তখন থেকে তার ফুডও আমরা আস্তে আস্তে দিতে শুরু করব। ক্লিয়ার হচ্ছে? থ্যাংক ইউ।